নমস্কার। এখন আমরা ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ে যে মানুষের খাদ্য বিষয়টি আছে এ বিষয়ে আজ আমরা আলোচনা করব। এর আগে আমাদের এখানে এই ভৌত পরিবেশের মধ্যে তাপ, আলো, চুম্বক এই পর্যন্ত আমাদের আলোচনা করা হয়ে গেছে। আর এখানে পরমাণু ও অণু এগুলিও আমাদের আলোচনা করা হয়ে গেছে। আজ আমরা এখানে মানুষের খাদ্য এখান থেকে আলোচনা করব। তার কারণ হলো, দেখো, তোমরা যদি তোমাদের এই বইটি পুরোটি একটু ভালো করে দেখো তাহলে দেখবে যে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এই পর্যন্ত হলো ফিজিক্সের বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর এখানে এই বাকি যেগুলি আছে এগুলি আমাদের লাইফ সায়েন্সের বিষয়ে আলোচনা করা আছে, ঠিক আছে। তো এখানে ফিজিক্সের থেকে তো আমাদের বেশ কয়েকটি অধ্যায় আলোচনা করা হয়ে গেছে, আজ আমরা এখান থেকে করব। আর এখানে বাকি যেগুলি আছে এগুলি আমরা কন্টিনিউ করতে থাকবো। তো এখানে এই বিষয়গুলিকে বোঝার জন্য আমরা কি করেছিলাম, খাতায় আমরা ছবি এঁকে ভালো করে বিষয়গুলিকে বুঝেছিলাম। তারপর প্রতিটি চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে আমরা দেখেছিলাম, তার অ্যান্সারগুলি আমরা কিভাবে করতে পারি সেগুলো আমরা দেখেছিলাম। তো আজ আমরা এখানে এই মানুষের খাদ্য এই অধ্যায়ে কিন্তু যেমন আমাদের ফিজিক্সের চ্যাপ্টারে যেমন খাতায় ছবি এঁকে করেছিলাম, এখানে আমি তেমন তোমাদের ছবি এঁকে করাবো না। এখানে বইতে যে ছবিগুলি আছে আমার মনে হয় এই ছবিগুলি তোমাদের বোঝানোর জন্য যথেষ্ট। তবে যদি কোথাও তোমাদের এক্সট্রা কিছু লিখতে হয় বা ছবি আঁকার দরকার হয় আমি অবশ্যই সেগুলিকে লিখে দেবো, ঠিক আছে। তো তোমরা যদি কেউ আগের ক্লাসগুলি না দেখে থাকো সরাসরি তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের অধ্যায়টির নাম কি আছে, মানুষের খাদ্য। তো এই মানুষের খাদ্য বিষয়টা আমি একটু পরে আসছি। আগে আমরা এই জীবজগৎ সম্পর্কে একটু জেনে নিই, ঠিক আছে, প্রাথমিক ধারণাটি একটু জেনে নিই। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই প্রকৃতিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, একটি হলো জীবজগৎ, একটি হলো জড়জগৎ। কি বললাম, প্রকৃতিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, একটি হলো জীবজগৎ, একটি হলো জড়জগৎ। জীবজগৎ কি, জীবজগৎ হলো যেমন মনে করো যে কীট পতঙ্গ, মানে পোকামাকড়, মানুষ, গরু, কুকুর, ছাগল, বিড়াল, এগুলি সব হলো জীবজগতের মধ্যে পড়ছে, ঠিক আছে। এরা কি করে, এরা শ্বাস প্রশ্বাস চালায়, এরা খাদ্য খায়, এরা বংশ বিস্তার করে, এগুলি হলো জীবজগতের মধ্যে পড়ছে। এবার যদি আমি জড়জগৎ ধরি, জড়জগৎ যেমন কাঠ, তারপরে দেখো গাছ কিন্তু হবে না, কিন্তু গাছের শুকনো কাঠ কিন্তু আবার জড়ের মধ্যে পড়বে। কি বললাম, যদি একটি গাছ ধরি তাহলে গাছ হবে আমাদের উদ্ভিদের মধ্যে, কিন্তু গাছটি যখন কেটে ফেলা হবে তখন যদি একটি গাছের একটি টুকরো পড়ে থাকে, একটি কাঠ পড়ে থাকে, তাহলে সেটি হয়ে যাচ্ছে আমাদের জড়। তো কাঠ, মাটি, তারপরে এখানে মনে করো ইট, বালি, সিমেন্ট, এই যে লোহা, এগুলি সমস্তগুলি হলো আমাদের জড়জগৎ। তাহলে আমরা কি দেখছি যে প্রকৃতিকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পেরেছি, একটি হলো জীবজগৎ, একটি হলো জড়জগৎ। যদি বলা যে জীবজগৎ কাকে বলা হয়, জীবজগৎ হলো যারা সাধারণত খাদ্য খায়, বংশ বিস্তার করে, শ্বাসকার্য চালায়, এরা হলো জীবজগৎ। আর জড়জগৎ ঠিক এর উল্টোটি, যারা খাদ্য খায় না, যারা শ্বাসকার্য চালায় না, যারা বংশ বিস্তার করে না, এরা হলো জড়জগৎ, ঠিক আছে। যে যদি আমরা এখানে এই ছবিটা একটু ভালো করে দেখি, এখান থেকে আমি উদাহরণটি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে একটি সিঁড়ি আর একটি মেয়ে। তাহলে আমি যদি মেয়েটিকে ধরি তাহলে মেয়েটি খাদ্য খাবে, শ্বাসকার্য চালাবে, আবার বংশবিস্তারও করবে। কিন্তু যদি সিঁড়িটি ধরি তাহলে সিঁড়িটি না খাদ্য খাবে, না শ্বাসকার্য চালাবে, না বংশবিস্তার করবে, ঠিক আছে। এবার তাহলে আমরা এই জীব আর জড় সম্পর্কে নিশ্চয়ই বুঝে গেলাম। এবার আমি জড়টিকে একটু সাইড করে রাখছি, আমরা চলে আসি জীবজগতে। এই জীবজগৎকে আবার আমাদের দুটি ভাগে বিভক্ত করা হয়। জীবজগৎকে কটি ভাগে বিভক্ত করা হয়, দুটি ভাগে। একটি হলো প্রাণী জগৎ, একটি হলো উদ্ভিদ জগৎ। প্রাণী জগৎ কি, প্রাণী জগৎ হলো পোকা মাকড়, তারপর সাপ ব্যাঙ যাই বলো না কেন, মাছ, মানুষ, কুকুর, বিড়াল, এই সমস্তগুলি হলো জীবজগৎ। আর উদ্ভিদ জগৎ কি, উদ্ভিদ জগৎ হলো যেমন গাছ, ঘাস, শৈবাল, এগুলি ধরনের হলো আমাদের কি উদ্ভিদ জগৎ, ঠিক আছে। এবার এই উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ উভয়ই কিন্তু খাদ্য গ্রহণ করে। আমি ফার্স্ট উদ্ভিদ জগতের খাদ্য গ্রহণের কথা বলি। উদ্ভিদ জগৎটা কীভাবে খাদ্য গ্রহণ করে, তোমরা নিশ্চয়ই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি তোমরা নিশ্চয়ই জেনেছো এতদিনে। সালোক সংশ্লেষ কি, উদ্ভিদ তার সবুজ পাতায় যে সূর্য থেকে আলো, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং সে মাটি থেকে জল নিয়ে সে কী করে, খাদ্য তৈরি করে। এটি হলো উদ্ভিদের খাদ্য, এই খাদ্যটি সে গ্রহণ করে। আর এই প্রাণীরা হলো উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে, আবার প্রাণীদের থেকেও খাদ্য গ্রহণ করে। যেমন মনে করো একটি মানুষ যদি আমি ধরি, একটি মানুষ কি করবে, সে
ফল খাবে, সে মাছ খাবে, সে জল খাবে, সে মধু খাবে, সে মাংস খাবে, সে ডিম খাবে। তাহলে সে কোথা থেকে নিচ্ছে? যখন সে ডিম খাচ্ছে তখন সে নিচ্ছে প্রাণী থেকে, যখন সে দুধ খাচ্ছে নিচ্ছে সে গরু থেকে, মানে প্রাণী থেকে। যদি সে মাছ খায় সে প্রাণী থেকে নিচ্ছে, যদি সে ফল খায় তাহলে সে নিচ্ছে কোথা থেকে? সে নিচ্ছে উদ্ভিদ থেকে। আবার যদি আমি এই মানে হাঁস মুরগি এগুলির কথা বলি, এগুলি কোথা থেকে খাচ্ছে? এগুলি খাচ্ছে উদ্ভিদ থেকে। তাহলে এক্ষেত্রে আমরা কী দেখছি? যে খাবার সবাই খাচ্ছে, ঠিক আছে? খাদ্য উদ্ভিদও খাচ্ছে, প্রাণীও খাচ্ছে। প্রাণীরা এরা কাদের থেকে খাচ্ছে? প্রাণীরা প্রাণীদের থেকে খাচ্ছে আর উদ্ভিদের থেকে খাচ্ছে, আর উদ্ভিদরা নিজেরা খাদ্য তৈরি করে খাচ্ছে। এবার কথা হলো যে এই খাদ্যগুলো কেন খাচ্ছে? উদ্ভিদ বলো প্রাণী বলো, কেন এই খাদ্যটা খাচ্ছে? কথা হলো যে এখানে যদি তোমরা ছবিগুলো একটু ভালো করে দেখো, ঠিক আছে, এখানে আমরা উদ্ভিদ কেন খাদ্য খাচ্ছে সেটি তোমরা যখন আরও উঁচু ক্লাসে উঠবে তখন জানতে পারবে। শুধুমাত্র আমি তোমাদেরকে বলে রাখি, যেই খাদ্য খাক না কেন, উদ্ভিদ বা প্রাণী যেই খাক না কেন, সে তার নিজের শক্তি বাড়ানোর জন্য বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই সে খাদ্য খেয়ে থাকে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এবার চলে আসি মানুষের খাদ্যে। আমরা এই পর্যন্ত তো বুঝলাম যে খাদ্য সবাই খাচ্ছে, উদ্ভিদও খাচ্ছে, প্রাণীও খাচ্ছে। এ বিষয়ে কিন্তু ডিসকাস করতে গেলে হয়তো আমাদের সারাদিন কেটে যাবে, তবু আমাদের পুরো বিষয়টি আমাদের ডিসকাস হবে না। কিন্তু কথা হলো যে যেহেতু আমাদের মূল পয়েন্ট হচ্ছে আমাদের এখানে মানুষের খাদ্য, তার জন্য আমরা চলে আসছি আমাদের এখানে এই মানুষের খাদ্যে। এখানে আমরা কি দেখছি? যে মানুষ কোথা থেকে খাদ্য খাচ্ছে? উদ্ভিদ থেকে খাচ্ছে, প্রাণী থেকেও খাচ্ছে। এটুকু তো তোমাদের পুরো ক্লিয়ার যে উদ্ভিদ থেকে সে শাক সবজি ফল এই সমস্ত খেয়ে থাকছে উদ্ভিদ থেকে, আবার প্রাণী থেকেও মানুষ খাদ্য খাচ্ছে। এবার কথা হলো যে মানুষ এই খাদ্যগুলি কেন খাচ্ছে? আমি একটু আগেই বললাম খাদ্য কেন খায়। সে উদ্ভিদ খাক আর প্রাণী খাক, খাদ্য খায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, সে তার গায়ের শক্তির জন্য, বা সে তার বৃদ্ধির জন্য। এই সকল কাজে কিন্তু সে খাদ্য খেয়ে থাকে, ঠিক আছে? যেমন মনে করো যে একটি ছোট শিশুর যদি আমি উদাহরণ দিই, মনে করো যে যখন কোনো শিশুদেরকে সঠিক পুষ্টি পায় না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার কি বলেন? যে এই বাচ্চাটির সঠিক পুষ্টি হচ্ছে না, একে আরও পুষ্টিযুক্ত খাদ্য খাওয়াও। কেন বলে? তার কারণ হলো তার বৃদ্ধির দরকার আছে, ঠিক আছে, তার বেড়ে ওঠার দরকার আছে। তো এক্ষেত্রে কি দেখছি? যে সেই বাচ্চাটিকে খাদ্য খাওয়ানো হবে তাকে বাড়ার জন্য। আবার যদি কখনো দেখবে যে শরীর অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন তুমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে যে বেশি করে একটু ফল খাও, বেশি করে একটু মাছ ডিম এগুলি খাও, তাহলে তুমি গায়ে শক্তি বাড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি? যে এক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা এক্ষেত্রে আমরা এই খাদ্যগুলি খাচ্ছি। বা তোমাদের যদি আরও একটি ভালো উদাহরণ দিই, এখন এই যে করোনার পরিস্থিতি চলছে, ডাক্তার বেশিরভাগ সময় কি বলছে? যে নিজের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে রাখো। তার মানে কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখো। তো তার জন্য বলছে যে কখনো ডিম খাও, দুধ খাও, মাছ খাও, মাংস খাও, এগুলি খাও, তাহলে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? যে খাদ্যগুলি সাধারণত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়িয়ে তোলার জন্য আমরা খেয়ে থাকি। এবার কথা হলো যে যারা মনে করে যে দৌড়ায়, ঠিক আছে, দৌড়ায় বা কুস্তি করে, তারা কি করে? তারা পুষ্টিযুক্ত বেশি খাদ্য খায়। তার কারণ কি? তাদের শরীরে অনেক শক্তির দরকার পড়ে। যারা দৌড়ায় দেখবে যে সকালবেলা উঠে এক গ্লাস দুধ, মনে করো যে গাজর খাবে বা কলা খাবে, এই সমস্ত কিছু খায় আর কি, যে যার যেমন ডায়েটে আছে সে তেমন খায় আর কি। তো কথা হলো যে এক্ষেত্রে আমরা কি দেখছি? যে গায়ে শক্তি বাড়ানোর জন্য খাদ্যগুলি খাচ্ছি, ঠিক আছে? তো এখানে যদি আমরা এই ছবিগুলো একটু ভালো করে দেখি, এখানে দেখছি যে সিঁড়িতে ওঠা, এখানে কোদাল কোপানো, দৌড়ানো, স্কিপিং, তারপরে ফুটবল খেলা, ঘুমানো, ব্রাশ করা, খাওয়া, এই সমস্তগুলি এগুলি কিন্তু আমাদের এক একটি কাজ। অনেকে হয়তো বলবে যেহেতু ঘুমাচ্ছে, ঘুমানোর ক্ষেত্রে আবার কী কাজ? অনেকে বলবে যেহেতু খাদ্য খাচ্ছে, তাহলে খাদ্য খাওয়ার ক্ষেত্রে কী কাজ? কিন্তু কথা হলো যে এক্ষেত্রেও কিন্তু আমাদের কাজ হয়ে থাকে, ঠিক আছে? মনে করো যে তুমি চেয়ারে শুধু বসে থাকবে, চোখ বন্ধ করে বসে থাকবে, আর আরেকজন চেয়ারে বসে সে বই পড়বে। এবার দেখবে যে 1 ঘন্টা আগে দুজন ব্যক্তি, মনে করো যে সুস্থ দুজন ব্যক্তি চেয়ারে বসে আছে পাশাপাশি, একজন সে টানা 1 ঘন্টা বই পড়ছে, আর একজন শুধুমাত্র পাশে চুপচাপ বসে আছে, সে কোনো কথাও কিন্তু বলবে না, কারণ কথা বলতে গেলে কিন্তু আমাদের শক্তির খরচ হয়, ঠিক আছে? সেক্ষেত্রে খিদে পেয়ে যাবে, তো সে চুপচাপ বসে থাকবে। এবার দেখা যাবে যে 1 ঘন্টা পরে যে এই বই পড়েছে আর যে বসে আছে, এই দুজনের মধ্যে পার্থক্য এটাই হবে যে বই পড়েছে তার কিন্তু খিদে পেয়ে যাবে, যে বসে থাকবে তার কিন্তু খিদে পাবে না। তাহলে এক্ষেত্রে কি দেখছি? যে এক্ষেত্রে সে বই পড়ছে মানে কি? সে কথা বলছে, মানে সেক্ষেত্রে তার শক্তির খরচ হচ্ছে। একইভাবে মনে করো যে রাত্রেবেলা তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, সকালবেলা উঠে কি খিদে পায় না? নিশ্চয়ই পায়। তাহলে এক্ষেত্রে রাত্রে যে খাবারটি খেলে, খাবারটি কোথায় গেল? রাত্রেবেলা যখন একটু ঘুমাচ্ছি তখনই আমাদের এখানে শক্তিটা তাহলে নিশ্চয়ই খরচ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? যে এই সমস্ত কাজেই কিন্তু আমাদের শক্তির প্রয়োজন হচ্ছে। আর শক্তিটি আমরা কোথা থেকে পাচ্ছি? খাদ্য থেকে, ঠিক আছে? শক্তিটি আমরা কোথা থেকে পাচ্ছি? এই খাদ্য থেকে আমরা শক্তিটি পাচ্ছি।
তাহলে এখান থেকে আমরা যদি মূল পয়েন্টে আসি তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের দৈনন্দিন কাজের জন্য আমাদের দরকার হয় শক্তির। কি বললাম? দৈনন্দিন কাজের জন্য দরকার হয় শক্তির, যে শক্তিটা আমরা পেয়ে থাকি খাদ্য থেকে। আবার কারো যদি রোগব্যাধি হয়ে থাকে তাহলে এই রোগব্যাধি থেকে মুক্ত পাওয়ার জন্য তাকে কি করতে হবে? যথেষ্ট পরিমাণে খাদ্য খেতে হবে। তার মানে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের খাদ্যের দরকার। তাহলে দুটি হলো, একটি হলো দৈনন্দিন কাজের জন্য আমাদের শক্তির প্রয়োজন, আর এই শক্তিটি আসে খাদ্য থেকে, অর্থাৎ এক্ষেত্রে শক্তি বাড়ানোর জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি। দ্বিতীয়টি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি। তৃতীয়ত হলো বৃদ্ধির জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি। যেমন এই বাচ্চা শিশুর উদাহরণটি দিলাম, যে যদি বাচ্চা শিশু যদি যথেষ্ট পরিমাণে খাদ্য না পায় তাহলে কিন্তু তার বৃদ্ধিটি হবে না। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে বৃদ্ধির জন্য কিন্তু আমরা খাদ্যগুলি গ্রহণ করে থাকি। ঠিক আছে, আর এই খাদ্যগুলি গ্রহণ করি বলেই আমরা শরীরে শক্তি পেয়ে থাকি। এবার কথা হলো যে শুধু কি একভাবে রাক্ষসের মতো খেয়ে গেলেই হবে? যা পাবো তাই খাবো, আমাকে শরীরে শক্তির দরকার তার জন্য যা পাবো তাই খাবো, এটি কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ এভাবে যদি আমরা খাদ্য খেতে থাকি তাহলে দেখা যাবে যে শরীরে উপকারের থেকে অপকারটি আমাদের বেশি হবে। তো তার জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে আমরা কোন খাদ্যটি খাবো, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের শরীরের শক্তিটি যথেষ্ট পরিমাণে পাবো। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমরা এখানে দেখে নিই যে এখানে আমাদের দেখো এখানে যেমন লেখা আছে যে দেহ গঠনের জন্য কিসের প্রয়োজন। দেখো দেহ গঠন মানে কি, আমি যেটি বললাম যে বাচ্চা শিশু যদি ধরি তাহলে সেক্ষেত্রে বৃদ্ধি। তো বৃদ্ধি কি মানে দেহ গঠন হচ্ছেই বলেই তো বৃদ্ধি হচ্ছে। তাহলে দেহ গঠনের জন্য কিসের প্রয়োজন? আমরা বলতে পারি যে দেহ গঠনের জন্য কিসের প্রয়োজন? খাদ্যের প্রয়োজন। আবার যদি বলা হয় যে সারাদিনে নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন, সেক্ষেত্রে সারাদিনে নানা কাজ করার জন্য আমাদের প্রয়োজন কি? শক্তির প্রয়োজন। আর শক্তিটি আমরা কোথা থেকে পাবো? খাদ্য থেকে। তৃতীয়ত আছে নানা রোগ ও সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন? এক্ষেত্রে আমাদের খাদ্যের প্রয়োজন। ঠিক আছে, দেখো এখানে আমাদের একটি কোশ্চেন আছে যে তাহলে তোমার দেহে শক্তির উৎস কী? তাহলে তোমরা বলতে পারো যে শক্তির উৎস হলো খাদ্য। এখানে কিন্তু কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় এইভাবে কখনোই আসবে না, হয়তো কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে শক্তির উৎস কী, তখন তোমরা কোশ্চেনের অ্যান্সারটি লিখবে যে শক্তির উৎস হলো খাদ্য। বা যদি কখনো তোমাকে এইভাবে কোশ্চেন করা হয় যে রোগ বা নানা সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন, তখন বলতে পারো যে সুষম খাদ্যের প্রয়োজন। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের বইতে কয়েকটি সমস্যার কথা লেখা আছে, আর সেক্ষেত্রে খাদ্যের কোন কোন উপাদানের অভাব। এবার কথা হলো যে ফার্স্ট আমরা এখানে যেহেতু বলা আছে যে খাদ্যের কোন উপাদানের অভাব, তো ফার্স্ট আমরা উপাদানটি একটু বুঝে নিই যে উপাদানটি আসলে কি। দেখো তোমাদেরকে যদি একটি সহজ উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন মনে করো যে খিচুড়ি রান্না হবে বাড়িতে। এবার খিচুড়ি রান্না করতে গেলে আমাদের কী কী লাগবে? সেক্ষেত্রে আমাদের ডাল লাগবে, চাল লাগবে, আলু লাগবে, সবজি লাগবে, মশলা লাগবে, তেল লাগবে। তাহলে এই যে বিষয়গুলি আমাদের লাগছে, মানে বস্তুগুলি লাগছে, এই সমস্তগুলি দ্বারাই আমরা খিচুড়ি তৈরি করব। তাহলে এই সমস্তগুলি হলো আমাদের উপাদান। বা তোমরা যদি মনে করো যে একটি সাবান প্রস্তুত করতে হবে, বা তোমরা মনে করো যে পেন প্রস্তুত করতে হবে, তাহলে সেক্ষেত্রে যে সকল বস্তুগুলির দ্বারা এগুলি তৈরি হবে সেগুলি হলো এদের উপাদান। তো যে সমস্ত বস্তু বা বিষয়গুলির দ্বারা কোনো একটি নির্দিষ্ট বস্তু তৈরি হয় সেই সকল বস্তুগুলি হলো ওই বস্তুর উপাদান। তো ঠিক তেমনই আমাদের এখানে বলা হচ্ছে খাদ্যের কোন উপাদানের অভাবে হয়, মানে খাদ্যের মধ্যে আমরা যে সকল খাদ্যগুলি খাই প্রতিটি খাদ্যের মধ্যে আমাদের উপাদান থাকে। ঠিক আছে, কোন খাদ্যের মধ্যে কী উপাদান থাকে সেগুলি আমরা একটু পরে আসছি। এবার আমরা এখানে দেখে নিই যে কোন কোন সমস্যাগুলি হয় খাদ্যের কোন উপাদানের অভাবে হয়। এখানে আছে আমাদের রাতে কম দেখা। তো সাধারণত যারা রাতে কম দেখে তাদের বুঝতে হবে যে ভিটামিনের অভাব হয়। এবার কথা হলো যে এখানে আমাদের অনলি ভিটামিন, খনিজ মৌল, ভিটামিন এইভাবে বলা আছে। তো ভিটামিন কিন্তু শুধুমাত্র আমাদের ভিটামিন একটি মাত্র ভিটামিন নয়, ভিটামিনের কিন্তু অনেক ভাগ আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন B12, ভিটামিন সি, ভিটামিন ডি, এরকম আমাদের অনেক ভিটামিন আছে, যার মধ্যে আমাদের একটি ভিটামিন যে ভিটামিন এ এর অভাবে রাতে কানা হয়। এই বিষয়ে তোমরা পরবর্তীকালে জানতে পারবে। এরপর আমাদের এখানে আছে যে চোখের কোণে ফ্যাকাশে খনিজ মৌল, মানে আমাদের যে খাদ্যগুলি খাই তার মধ্যে আমাদের খনিজ মৌল থাকে, সেই খনিজ মৌল যদি অভাব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের চোখের কোণে ফ্যাকাশে হয়ে যায়। এবার আছে এখানে কি আছে যে ঠোঁটের কোণে ও জিভে ঘা। তো দেখো ঠোঁটের কোণে ও জিভে ঘা, এখানে বলা আছে যে ভিটামিনের অভাবে। তোমরা দেখবে যে সাধারণত তোমাদের যদি ঠোঁটের কোণে ও জিভে ঘা হয় তাহলে তোমরা দেখবে যে 2 থেকে 3 দিন তোমরা একটু ডিম খাবে বেশি করে, বা কোনো প্রোটিনযুক্ত একটু খাদ্য খাবে, তাহলে দেখবে যে সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের অটোমেটিক্যালি এই ঠোঁটের কোণে বা জিভে ঘা এগুলি তোমাদের সেরে যাবে, ডাক্তারবাবুর কাছে যাওয়ারও কোনো দরকার পড়বে না। এবার এখানে আছে আমাদের মাড়ি ফোলা ও রক্ত পড়া ভিটামিন। তো এক্ষেত্রে আমাদের ভিটামিনের অভাবে ভিটামিন সি, ডি, কে, আয়রন এগুলির অভাবেই মাড়ি ফোলা ও রক্ত পড়া হয়।
আর এরপর আছে আমাদের প্রায় হাড় ভেঙে যাওয়া। তো যদি খাদ্যের মধ্যে আমাদের খনিজ মৌলের অভাব যদি থেকে যায়, আমরা এমন খাদ্য খাচ্ছি যার মধ্যে খনিজ মৌল নেই, তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে তার হাড় দুর্বল হয়ে যায় আর সেক্ষেত্রে হাড় তার ভেঙে যায়। ঠিক আছে, তাহলে তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম কয়েকটি রোগের নাম, আর এই রোগগুলি কেন হয় সেগুলি আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখে নেব যে এক্ষেত্রে আমাদের কোন খাদ্যের মধ্যে এই ভিটামিন খনিজ মৌল এগুলি থাকে। ঠিক আছে, দেখো এরপর এখানে যদি আমরা এই টেবিলটি দেখি, এখানে দেখো কয়েকটি উদ্ভিজ্জ খাদ্যের নাম বলা হয়েছে, এখানে কয়েকটি প্রাণীজ খাদ্যের নাম বলা হয়েছে। এবার বলা হয়েছে যে এই উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে কোন খাদ্য উপাদানটি বেশি ও কম আছে, মানে এই খাদ্যগুলির মধ্যে কোন খাদ্য উপাদানটি আমাদের বেশি আর কম আছে। বেশি আমাদের এখানে খাদ্য উপাদান বলতে আমরা কি দেখলাম, যে আমাদের ভিটামিন, খনিজ মৌল, প্রোটিন, শর্করা, এগুলি কিন্তু সাধারণত আমাদের হয়ে থাকে কি, এগুলি খাদ্যের উপাদান। তো বলা আছে যে এগুলির মধ্যে, এই উদ্ভিজ্জ খাদ্যগুলির মধ্যে আমাদের কোনগুলি বেশি আছে কোনগুলি কম আছে, আর এগুলির মধ্যে কোনগুলি বেশি আছে কম আছে। তো এখানে যদি চাল আটা দেখি, তাহলে এখানে আমাদের শর্করাটি বেশি আছে, তার মানে কি চাল আটা আর এই থেকে তৈরি যে সমস্ত খাদ্যগুলি হয় সমস্তগুলির মধ্যে কিন্তু আমাদের শর্করার পরিমাণ বেশি, আর এগুলির মধ্যে আমাদের প্রোটিনের পরিমাণ কম। যেমন যদি আমি এখানে যেমন যদি এটিকে ধরি যে মুড়ি চিড়ে, তো দেখো মুড়ি চিড়ে কী থেকে তৈরি হয়, চাল থেকে তৈরি হয়, তাহলে চালে যদি শর্করার পরিমাণ বেশি থাকে, প্রোটিনের পরিমাণ কম থাকে, তাহলে এখানে মুড়ি চিড়ে তো নিশ্চয়ই আমাদের শর্করার পরিমাণ বেশি থাকবে আর এখানে প্রোটিনের পরিমাণ কম থাকবে। এবার যদি ডাল ধরি, তাহলে ডালে কিন্তু আমাদের প্রোটিনের পরিমাণ বেশি থাকে, শর্করার পরিমাণ কম থাকে। ঠিক আছে, ডাল, সয়াবিন এই দুটিতে আমাদের প্রোটিনের পরিমাণ বেশি থাকে। কি বললাম, ডাল আর সয়াবিন এর মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, কিন্তু এই দুটির মধ্যে আমাদের শর্করার পরিমাণ কম থাকে। ঠিক আছে, তেলে আমাদের লিপিডের পরিমাণ বেশি থাকে, শুধুমাত্র তেল নয়, তেল জাতীয়, এখানে তো উদ্ভিদের কথা বলা হয়েছে, আমি প্রাণীর কথাটি একসঙ্গে বলে দিই। তেল জাতীয় যেগুলি দেখবে যে যেমন ওই যে খাসির মাংস যখন খায় যে চর্বি, তেল চর্বি অনেকটা থাকে, তারপরে যেমন ঘি, মাখন এগুলিতে কি থাকে, তেল চর্বি জাতীয় থাকে। তো তেল চর্বি জাতীয় যেমন বাদাম থেকেও তেল হয়। তো এই তেল চর্বি জাতীয় যে সকল খাদ্যগুলি, সমস্ত খাদ্যগুলিতে কিন্তু আমাদের লিপিডের পরিমাণ বেশি থাকে, আর এই সমস্ত খাদ্যগুলিতে শর্করার পরিমাণ আমাদের কম থাকে। ঠিক আছে, এবার এখানে মাশরুম, এই মাশরুমে কিন্তু প্রোটিনের পরিমাণটি বেশি থাকে, শর্করার পরিমাণটি কম থাকে। যদি আমি সবজি ধরি, তাহলে সবজিতে কিন্তু খনিজ মৌল আর তন্তু এটি আমাদের বেশি থাকে, আর এক্ষেত্রে আমাদের শর্করার পরিমাণটি কম থাকে। আর এখানে ফলে বলা আছে এখানে যে ভিটামিন ও খনিজ মৌল আমাদের বেশি থাকে আর লিপিড কম থাকে। এবার আমরা প্রাণীজ খাদ্যগুলি দেখি, এখানে এই প্রাণীজ খাদ্যগুলির মধ্যে কোন উপাদানটি আমাদের কম থাকে, কোনটি বেশি থাকে। এখানে যেগুলি বললাম তোমরা লিখে নিয়েছো তো, যদি না লিখে থাকো ভিডিওটি একটু পিছিয়ে নিয়ে তোমরা এগুলিকে লিখে নিও, বা তোমরা যারা জানো তো আগে থেকে খুবই ভালো কথা। ঠিক আছে, এবার আমরা এই প্রাণীজ খাদ্যগুলি আসি। দেখো মধু, এখানে আছে আমাদের ফার্স্ট মধু। তো মধুতে আমাদের শর্করার পরিমাণটি বেশি থাকে। কি বললাম, মধুতে আমাদের শর্করার পরিমাণটি আমাদের বেশি থাকে, কিন্তু লিপিড কম থাকে। এখানে মাছ যদি ধরি, তাহলে মাছ দেখো এখানে বলি মাছ, ছানা, মাংস, ডিম, দুধ, চিংড়ি, কাঁকড়া, এই সমস্তগুলিতে কিন্তু আমাদের প্রোটিনের পরিমাণ বেশি থাকে। কি বললাম, এই সমস্তগুলিতে আমাদের প্রোটিনের পরিমাণ বেশি থাকে, আর এই সমস্তগুলিতে শর্করার পরিমাণ আমাদের কম থাকে। তাহলে এই দুটিকে যদি আমরা একটু ভালোভাবে মিলাই, তাহলে আমরা দেখছি যে এই শর্করা জাতীয় খাদ্যটি কিন্তু আমরা উদ্ভিদ থেকে বেশি পাচ্ছি, আর প্রোটিন জাতীয় খাদ্যটি কিন্তু এখানে শুধুমাত্র আমাদের ডাল আর সয়াবিন ছাড়া, এই দুটি ছাড়া শুধুমাত্র আমরা এখানে এই প্রাণীজ খাদ্য থেকে আমরা প্রোটিনটি পাচ্ছি। উদ্ভিজ্জ খাদ্যে আমরা ডাল আর সয়াবিন পাচ্ছি। তোমরা দেখবে যে যখন ডাক্তারবাবুর কাছে যাওয়া হয়, তখন ডাক্তারবাবু কী বলেন যে যদি মাছ মাংস যদি না কিনে খেতে পারো কোনো অসুবিধা নেই, ডাল সয়াবিন খেয়ে নাও, কারণ ডাল সয়াবিন কিন্তু এই মাছ মাংসের কাজ করে। তার কারণ কি, আমাদের মাছ মাংস থাকে প্রোটিন সমৃদ্ধ, এই মাছ মাংস, ডিম, দুধ, চিংড়ি, কাঁকড়া এগুলি প্রোটিন সমৃদ্ধ খাদ্য। অন্যদিকে এই উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে ডাল সয়াবিন এগুলি কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাদ্য। তার জন্য যারা মাছ মাংস ডিম যারা না খায় না, নিরামিষভোজী, সাধারণত মাছ মাংস ডিম খান না, তারা কিন্তু দেখবে যে এই ডাল সয়াবিনগুলি কিন্তু একটু বেশি পরিমাণে খান। কারণ আমাদের কথা হলো যে শরীরে শক্তি যোগাতে হলে আমাদের এই উপাদানগুলি আমাদের শরীরে চাই। সেক্ষেত্রে আমি ডাল খাচ্ছি বা মাছ খাচ্ছি সেটি কিন্তু আমাদের কথা না, কথা হলো যে আমাদের শরীরে প্রোটিনটি আসছে কিনা, প্রোটিনের সোর্সটি আসে কিনা, শর্করাটি আসছে কিনা, ফ্যাটটি আসছে কিনা, এটি আমাদের দেখার দরকার। এটি কোথা থেকে এলো এমন কিন্তু কোনো কথা নয়। মনে করে যে কোনো একজন ব্যক্তি যার শরীরে লিপিডের দরকার আছে, এবার কথা হলো যে লিপিড আমরা কী থেকে পাচ্ছি, লিপিড সাধারণত তেল চর্বি থেকে আসে। তাহলে সেক্ষেত্রে মনে করো যে সে মাংস খাবে না, তার মানে মাংস যে তেলটি থাকে, তেল চর্বিটি থাকে, সে খাবে না, তাহলে সেক্ষেত্রে সে বাদাম খেতে পারে, কারণ সে তার দরকার হলে লিপিড সে মাংস থেকে পাচ্ছে বা মানে প্রাণী থেকে পাচ্ছে বা উদ্ভিদ থেকে পাচ্ছে, সেটি কিন্তু কোনো কথা নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এর মধ্যে দেখো এখানে যে দুধ আছে, এখানে দুধের মধ্যে কিন্তু ফ্যাট থাকে না। কি বললাম, দুধের মধ্যে কিন্তু ফ্যাট থাকে না, বাকিগুলিতে আমাদের ফ্যাট থাকে। তাহলে এখানে আমাদের কোন খাদ্যের মধ্যে আমাদের কোন কোন উপাদানগুলি বর্তমান সেটি নিশ্চয়ই বুঝতে পেরেছ।
এবার আমরা এখানে এই 2 পেজের মধ্যে দেখে নিই আমাদের এখান থেকে পরীক্ষায় কী কী ধরনের কোশ্চেনগুলি আসতে পারে। দেখো, সাধারণত পরীক্ষায় এখান থেকে আমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে এরূপ যে রাতে কম দেখায় এটি কিসের অভাবে হয়। আমাদের এরূপ থাকতে পারে যে ভিটামিন, খনিজ মৌল, শর্করা, এর মধ্যে আমরা কী দেবো, ভিটামিনের টিক দেবো। বা যদি শুধুমাত্র এরূপ ড্যাশ পূরণ দেয় যে রাতে কম দেখা ড্যাশের অভাবে হয়, তাহলে ভিটামিনের অভাবে হয়। তেমনই প্রায় হাড় ভেঙে যাওয়া কিসের অভাবে, খনিজ মৌল। এই ধরনের আমাদের এখান থেকে কোশ্চেনটি আসতে পারে। আর এখান থেকে তোমাদের যে কোশ্চেনটি আসতে পারে, যেমন দেখো এখানে আমাদের প্রোটিন পাচ্ছি সমস্ত প্রাণী থেকে, অথচ উদ্ভিদের মধ্যে 2টি পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে সাধারণত যে কোশ্চেনগুলি আসার ধরন থাকে আমি তোমাদেরকে বলি যে সাধারণত ব্যতিক্রমগুলি একটু বেশি দেওয়া হয়। তার কারণ হলো টিচাররা তো জানেন যে এগুলি থেকে তো আমাদের প্রোটিন পাই, এগুলি সবাই মুখস্থ করবে, কিন্তু কথা হলো যে কোন উদ্ভিদ থেকে আমরা প্রোটিন পাই সেটি আমাদের ছাত্রছাত্রীদের জানা দরকার। তো তখন তারা কোশ্চেনটি এরূপ করতে পারে যে 2টি উদ্ভিজ্জ খাদ্যের নাম বলো যার মধ্যে প্রোটিন সমৃদ্ধ বা যা থেকে প্রোটিন পাওয়া যায়। বা এরূপ বলা হলো যে একটি প্রাণীজ খাদ্যের নাম বলো যা থেকে আমরা শর্করা পাই। তো শর্করা সাধারণত আমরা উদ্ভিদ থেকে পাই, তাহলে প্রাণীজ খাদ্য মধু থেকে আমরা শর্করা পাই। এই ধরনের কোশ্চেনগুলি সাধারণত এখান থেকে এসে থাকে। ঠিক আছে, এবার আমরা চলে যাই পরের পেজে। দেখো, এখানে বলা হয়েছে যে খাদ্যগুলোর প্রধান উপাদান কি কি ধরনের, এসো দেখা যাক। মানে আমরা যে সকল খাদ্যগুলি খাই সেখান থেকে কি কি উপাদানগুলি পাই। উপাদানগুলি একটু আগেই বললাম যে কোনো জিনিস যখন তৈরি করা হচ্ছে সেই জিনিসটি যে সকল বস্তুগুলির দ্বারা তৈরি হবে সেগুলি হলো তার উপাদান। তো আমাদের যে খাদ্যগুলি তৈরি হয় এই খাদ্যগুলি কোন কোন উপাদান দ্বারা তৈরি। যেমন মনে করো যে এখানে যদি আমরা ধরি যে এখানে যে খাদ্যগুলি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের আছে আখ, ধান, গম, যব, এই যে যেগুলি দেখতে পাচ্ছ, মানে এই সকল খাদ্যগুলির মধ্যে কোন কোন উপাদান আছে, প্রোটিন, ফ্যাট, শর্করা, এই সকল উপাদান। ঠিক আছে, তো এখানে আমাদের সেই উপাদানগুলির কথা বলা আছে যে আমরা যে সকল খাদ্যগুলি খাই খাদ্যগুলির মধ্যে আমরা কি কি পাই খাদ্য থেকে। তো খাদ্য থেকে আমরা মোটামুটি এইগুলি পাই। শর্করা বা কার্বোহাইড্রেট, যেটি আমি তোমাদেরকে বললাম যে মনে করো যে ধান, গম এগুলিতে প্রচুর পরিমাণে শর্করা থাকে। ঠিক আছে, যদি প্রাণীজ খাদ্যের নাম বলি তাহলে মধুতে প্রচুর পরিমাণে আমাদের শর্করা থাকে। প্রোটিন, যেগুলো আমাদের প্রাণীজ খাদ্যে প্রচুর পরিমাণে থাকে, মাছ, ডিম, মাংস এগুলিতে থাকে। আর যদি উদ্ভিজ্জ ধরি সেক্ষেত্রে আমাদের ডাল, সয়াবিন এগুলিতে আমাদের প্রোটিন থাকে। লিপিড সমৃদ্ধ খাবার সাধারণত যেগুলি তেল চর্বি জাতীয়, তোমরা মনে রাখবে যে লিপিডটি সাধারণত আমাদের তেল চর্বি জাতীয় থেকে আসে। তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে যে তোমরা শুধুমাত্র এই উপাদান থেকেই তোমরা অনেক খাদ্যের নাম পেয়ে যাবে যে সকল খাদ্যের মধ্যে এই উপাদানগুলি থাকে। যেমন দেখো, আমি তোমাদেরকে এগুলি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি যাতে করে তোমাদের একই সঙ্গে এই অন্য প্রশ্নগুলো মুখস্থ হয়ে যায়। যেমন বললাম শর্করা, তো শর্করা আমরা সাধারণত কি পাই, বললাম যে ধান, গম এগুলি থেকে, ভুট্টা এগুলি থেকে প্রচুর পরিমাণে আমাদের শর্করা জাতীয় হয়, মানে যেগুলির সঙ্গে আমরা তরকারি দিয়ে খাই। দেখো, রুটি যদি ধরি তাহলে রুটি আমরা কি তরকারির সঙ্গে খাবো, ভাত যদি খাই তরকারির সঙ্গে খাবো। যদি আমরা ভুট্টা খাই, ভুট্টা সাধারণত একটি খাদ্য, তো এক্ষেত্রে আমাদের এগুলিতে প্রচুর পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট থাকছে। এবার প্রোটিন হলো সাধারণত মাছ, মাংস, ডিম, সয়াবিন এগুলিতে আমাদের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ঠিক আছে, প্রোটিন সমৃদ্ধ খাদ্য। এবার লিপিড হলো তেল চর্বি জাতীয় খাদ্য, এগুলি সাধারণত। এবার ভিটামিনগুলি সাধারণত আমাদের ফলের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, ভিটামিন কোথায় থাকে বেশি, ফলের মধ্যে। এক একটি ফল আমাদের এক একটি ভিটামিন সমৃদ্ধ। আমি তোমাদের আগেই বলেছি যে ভিটামিন আমাদের বিভিন্ন প্রকার হয়। এবার জল সাধারণত কোনগুলি, জল সাধারণত দেখবে যে সকল ফলগুলি সাধারণত একটু বেশি জলীয় থাকে। যেমন মনে করে যে পাকা আম যখন খাবে তখন দেখবে পুরো রস পুরো টপ করে পড়বে। যদি আনারস খাও তাহলে দেখবে রস পুরো টপ করে পড়বে। যদি ডাব খাও তো ডাবের মধ্যে তো জল পুরো ভর্তি আর কি। তো যে সকল রসালো যে ফলগুলো, সেই সকল রসালো ফলের মধ্যে কিন্তু আমরা জল পাই। যেমন শশার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। ঠিক আছে, এরপর আসছে আমাদের খনিজ মৌলগুলি সাধারণত ফলে আমাদের বেশি পরিমাণে থাকে, আর তাছাড়া কিছু শাকসবজিতেও আমাদের খনিজ মৌল থাকে। ঠিক আছে, এরপর আছে খাদ্যতন্ত্র। তো খাদ্যতন্ত্র সাধারণত কোনগুলিতে বেশি থাকে বলো, খাদ্যতন্ত্র হলো যেমন আম, আপেল, ডাঁটা শাক, পেঁপে, ওট, ঢ্যাঁড়স এগুলির মধ্যে সাধারণত আমাদের খাদ্যতন্ত্র কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এরপর আছে আমাদের উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল। তো এগুলি সাধারণত আমাদের কোন খাদ্যে থাকে, এগুলি সাধারণত চা, পাকা আম, পাকা পেঁপে, তারপর কফি এগুলিতে প্রচুর পরিমাণে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে এখানে যে উপাদানগুলি আছে, তোমরা যদি শুধুমাত্র এই উপাদানগুলি একটু ভেবে একটু লিখে পড়ো যে আমার শর্করা আছে, তাহলে শর্করাগুলি আমি কোন কোন খাদ্য থেকে আমরা পাবো। যে শর্করাগুলি সাধারণত আমরা ধরে নেব যে চাল,
গম, ভুট্টা, তিনটে ধরে নাও। এবার দেখো চাল থেকে পাচ্ছি মুড়ি, চাল থেকে পাচ্ছি চিড়ে, চাল থেকে পাচ্ছি আমরা আরও অনেক সুজি, চাল থেকে পাচ্ছি অনেক ধরনের খাদ্য পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে চালের থেকে যত রকম খাদ্য হচ্ছে সমস্তগুলির মধ্যে আমরা শর্করা পাচ্ছি। আর গম থেকে আমরা পাচ্ছি ময়দা পাচ্ছি, আটা পাচ্ছি, তারপরে ছাতু পাচ্ছি, ভুট্টা থেকে যেমন ছাতু পাচ্ছি, ছোলা থেকে পাচ্ছি, এগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে শর্করা পেয়ে থাকি। তাহলে দেখো কতগুলি খাদ্যের নাম বললাম, এই সমস্ত খাদ্যগুলির মধ্যে আমরা শর্করা পেয়ে যাই। প্রোটিন যেটি বললাম যে মাছ, মাংস, ডিম, দুধ আগের পেজে আমরা দেখলাম। তারপরে উদ্ভিজ্জের মধ্যে আমাদের থাকছে সয়াবিন, ডাল, এগুলির মধ্যে প্রোটিন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা উদ্ভিদ আর প্রাণী দুটি আমরা খাদ্যের নাম পেয়ে গেলাম যার মধ্যে আমরা প্রোটিন পাবো। লিপিড সাধারণত আমি কী বললাম যে তেল চর্বি জাতীয় যেগুলি, যেমন মনে করো যে বাদাম, তারপরে মাখন, তারপর মনে করো যে ঘি, তারপর নারকেলও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের তেল থাকে। তাহলে এই যে সকল খাদ্যগুলিতে আমরা তেল প্রচুর পাবো সেই সকল খাদ্যগুলির নাম আমরা লিপিডের মধ্যে ধরতে পারি। ঠিক আছে, এরপরে যে ভিটামিন, তো ভিটামিন সাধারণত আমাদের ফলের মধ্যে থাকে। যেমন মনে করো যে আমরা ফল যদি বলি, যে সমস্ত ফলগুলি বলি আর কি, সাধারণত টমেটো, আমলকি, গাজর, মানে যত সব ফলের নাম আছে এগুলির মধ্যে কিন্তু সবথেকে বেশি ভিটামিন এগুলি থাকে ফলে। এরপর হচ্ছে জল, যেগুলি রসালো যে ফলগুলি সাধারণত তার মধ্যে জল বেশি থাকে। খনিজ মৌল আমাদের সাধারণত ফলের মধ্যে বেশি থাকে। আর তাছাড়া আমরা আর কী থেকে পাই, দুধ, নুন, চাল, ডাঁটা শাক, মাংস, এগুলো থেকে আমরা খনিজ মৌল পেয়ে থাকি। খাদ্যতন্ত্র সাধারণত যেগুলি আম, আপেল, ডাঁটা শাক, তারপরে সাধারণত ওট, ঢ্যাঁড়স, এগুলির মধ্যে আমরা খাদ্যতন্ত্র পেয়ে থাকি। আর এখানে যে উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল, এগুলি আমরা কোথায় পাই, এগুলি আমরা চা, কফি, পাকা পেঁপে, পাকা আম, এগুলির মধ্যে আমরা এগুলিকে পেয়ে থাকি। ঠিক আছে, এবার আমাদের এখানে দেখো কয়েকটি খাদ্যের উৎসের নাম আছে আর প্রধান খাদ্যের উপাদান আছে। তো তোমরা যদি এখানে আমি যেটি বললাম এটি যদি একটু ভালো করে তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবে যে এখানের এগুলি তোমাদের অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। এখানে তো আমাদের খাদ্যের উপাদানের কথা লেখা আছে আর খাদ্যের উৎসের কথা লেখা আছে। তো যেগুলি আছে সেগুলি তো তোমরা এমনিই পড়ে ফেলবে যে এখানে আমাদের যেমন ভাত, রুটি, দুধ, ফল, এগুলির মধ্যে শর্করা পাচ্ছি। দেখো ভাত কোথা থেকে পাচ্ছি, চাল থেকে। রুটি কোথা থেকে পাচ্ছি, গম থেকে। দুধ, ফল, আর এর সঙ্গে আমরা আরও বলতে পারি যে এর সঙ্গে চিড়ে, মুড়ি, আলু, মানে যে লাল আলু যেটি হয় ওটি, তারপরে তাল, খেজুর, কলা, এগুলো আমরা বলতে পারি যে সমস্তগুলির মধ্যে আমরা শর্করা পেয়ে যাব। ঠিক আছে, এরপর আমাদের আসছে প্রোটিন সমৃদ্ধ, যেটি আগের পেজে আমরা কতগুলি পড়লাম। দেখো এখানে পেয়ে যাচ্ছি আমরা এখানে মাছ, ছানা, মাংস, ডিম, দুধ, চিংড়ি, কাঁকড়া, ডাল, সয়াবিন, এগুলি সমস্তগুলি আমাদের প্রোটিন সমৃদ্ধ। তো এখানে আমরা অনেকগুলি কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। এরপর আমাদের এখানে আছে লিপিড। তো লিপিডের নাম তো আমাদের এখানে এই যে যতগুলি লেখা আছে যে মাখন, তেল, বাদাম, নারকেল, তারপরে ঘি, এগুলি আমরা সমস্তগুলি, তারপরে ধরো মাংস, চর্বি যেটি, সেগুলি আমরা সমস্তগুলি কিন্তু লিপিডের মধ্যে পেয়ে যাব। এখানে আমাদের যেটি আছে এগুলি ছাড়াও আমরা পেতে পারি যে শশায় কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। ঠিক আছে, তোমাদেরকে যদি বলা হয় যে একটি ফলের নাম বলো যেখানে আমরা জল পাই, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে শশার নামটি বলে দিতে পারো, কারণ ফলের মধ্যে সবথেকে বেশি জল পাওয়া যায় শশার মধ্যে। এরপর আমাদের ফলের মধ্যে যেগুলি আছে আমাদের এখানে টমেটো, আমলকি, আটা, গাজর, তারপরে শাকসবজি, এগুলিতেও কিন্তু আমাদের কিছু কিছু শাকসবজি আছে যেগুলির মধ্যে কিন্তু আমরা ভিটামিন পেয়ে থাকি। আর এখানে খনিজ মৌল এগুলি তো আমাদের আছে। এখানে আছে আমাদের দুধ, নুন, চাল, গুঁড়ো, ডাঁটা শাক, মাংস, এর সঙ্গে আমরা ধরতে পারি যে ছোটো মাছে কিন্তু ছোটো যে মাছগুলো হয় সাধারণত তোমরা দেখবে যে ডাক্তারের কাছে যখন যাওয়া হয়, কারো যদি শরীরে রক্তের পরিমাণ কমে যায়, ঠিক আছে, লোহিত রক্তের পরিমাণ কমে যায়, তখন কি হয় তাদের শরীর দুর্বল হয়ে পড়ে। সেই জন্য ডাক্তার কি বলেন যে দেখবেন বলে যে ছোটো মাছ খাও, চানাচুনো মাছ খাও, এই কথাটি বলেন, বা কই মাছ খাও, জ্যান্ত মাছ খাও, এই কথাটি বলেন। তার কারণ হলো এই সমস্ত মাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ মৌল থাকে। তারপরে এখানে আমাদের যেটি আছে যে খাদ্যতন্ত্র, এটি আম, আপেল, ডাঁটা শাক, পেঁপে, ওট, তারপরে আমরা ঢ্যাঁড়স ধরতে পারি, এই ধরনের খাদ্যগুলি সাধারণত এর মধ্যে পড়ে। আর এখানে যেগুলি বললাম আর কি এই লেখায় আছে, এর সঙ্গে তোমরা ধরে নিতে পারো কফি। ঠিক আছে, এবার দেখো তো এখানে আমরা দেখলাম যে কতগুলি খাদ্যের নাম দেখলাম আর সেই খাদ্যের মধ্যে কোন কোন উপাদানগুলি আমরা দেখলাম। তো এখানে মুখস্থ করা তোমাদের সবথেকে সহজ উপায় হলো, অনেকে দেখেছি যে এগুলি মুখস্থ করতে পারে না, পুরো গুলিয়ে ফেলে, তাদের জন্য বলবো দেখো
ফার্স্ট তোমরা কী করবে, ফার্স্ট তোমরা উদ্ভিদ আর প্রাণীজ খাদ্যগুলিকে আলাদা আলাদা করবে। কি বললাম, ফার্স্ট তোমরা উদ্ভিজ্জ খাদ্য আর প্রাণীজ খাদ্যগুলিকে আলাদা আলাদা করবে করে এবার এই উদ্ভিজ্জ খাদ্য এক একটি নাম লিখবে। এবার সেই খাদ্যের মধ্যে তোমরা কী কী উপাদানগুলি পাচ্ছ সেগুলিকে তোমরা লিখে নেবে। তাহলে দেখবে যে একবারেই তোমাদের কোশ্চেনগুলো যতই ঘুরিয়ে ফিরে দিক না কেন তোমাদের পুরো মুখস্থ হয়ে যাবে। যেমন দেখো এখানে আমি তোমাদেরকে বলি, এখানে যেমন আছে উদ্ভিজ্জ খাদ্য আছে, প্রাণীজ খাদ্য আছে। তো উদ্ভিজ্জ খাদ্যগুলির নাম লিখলে এখানে আমাদের আছে যে শর্করা বেশি, প্রোটিন কম। প্রোটিন কম তোমাদের লেখার দরকার নেই। চাল আটার মধ্যে আমরা আর কি কি পাচ্ছি, যে এখানে আমাদের তো শর্করা পাচ্ছি, তাহলে কি শুধুমাত্র আমরা শর্করা পাচ্ছি না আর কিছু পাচ্ছি? এখান থেকে আমরা শর্করা পাবো, প্রোটিন পাবো, ভিটামিন পাবো। দেখো প্রোটিন কম, প্রোটিন নেই কথাটি কিন্তু বলা হয়নি, প্রোটিন কম। তার মানে কি চাল আটার মধ্যে প্রোটিন আছে অবশ্যই, কিন্তু কম পরিমাণে আছে। এখান থেকে আমরা খনিজ মৌলও পাবো, সেটি কম পাবো। ঠিক আছে, তো এখানে তেমনই তোমরা করে লিখে নেবে যে আমাদের প্রতিটি খাদ্যের মধ্যে আমরা কোন কোনগুলি পাচ্ছি। যেগুলি আমরা সব থেকে বেশি পাচ্ছি সেগুলি অবশ্যই লিখবে, আর যেগুলি কম পাচ্ছি সেগুলি পরপর করে লিখে যাবে। তাহলে দেখবে যে পুরো মুখস্থ হয়ে যাবে। এখানে এবার এখানে যদি তোমরা দেখো, এখানে আছে দেখো দুধ, গম, আমলকি, আপেল, মাছ। এই প্রতিটি খাদ্যের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলি করে খাদ্যের উপাদান থাকে। তো এখানে যেগুলি আছে এগুলি ছাড়াও আরও এক্সট্রা দুটি করে ড্যাশ আছে। তো এগুলি তো তোমরা পড়ে নিতেই পারবে, আর যে দুটি ড্যাশ আছে এই দুটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তবে যেগুলো আছে সেগুলো একটু বলি। দুধে আমাদের কি আছে, প্রোটিন আছে, খনিজ মৌল আছে, শর্করা আছে। এছাড়া কিন্তু দুধ থেকে আমরা লিপিডও পাই, ভিটামিনও পাই। ঠিক আছে, কি বললাম, এখান থেকে এই দুধ থেকে কিন্তু আমরা লিপিড আর ভিটামিন এগুলিও কিন্তু আমরা পাবো। এবার এখানে আছে গম, গম থেকে আমরা কোনগুলি পাচ্ছি, খনিজ মৌল, ভিটামিন আর প্রোটিন। তাহলে এখানে আমরা খনিজ মৌল, ভিটামিন আর প্রোটিন ছাড়াও কিন্তু আমরা শর্করা আর লিপিড পাবো। এখান থেকে কি পাবো, খনিজ মৌল, ভিটামিন, প্রোটিন ছাড়াও আমরা কিন্তু শর্করা আর লিপিড আমরা এখানে এই গম থেকে পেতে পারি। এরপর আছে আমলকি। তো আমলকিতে কি আছে, আমাদের ভিটামিন আর জল আছে। তো ভিটামিন আর জল ছাড়াও কিন্তু আমরা খনিজ মৌল আর শর্করা পেতে পারি। এবার আপেলে আছে আমাদের শর্করা আর তন্তু আর জল। শর্করা, তন্তু আর জল ছাড়াও কিন্তু আমরা লিপিড আর খনিজ মৌল আমরা পেতে পারি। এবার মাছে আছে আমাদের এখানে লিপিড, খনিজ মৌল, ভিটামিন। আগের পেজে আমরা দেখলাম যে মাছ থেকে কিন্তু আমরা প্রোটিন পাই। ঠিক আছে, মাছ কি প্রোটিন সমৃদ্ধ হয়। তাহলে এখানে কিন্তু প্রোটিন কথাটি লেখা নেই, তাহলে আমরা অবশ্যই প্রোটিন লিখতে পারি, তার সঙ্গে আরেকটি লিখতে পারি মাছ থেকে আমরা শর্করাও পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখছি যে এখানে এই সকল খাদ্যগুলি থেকে এই সকল উপাদানগুলি ছাড়াও কিন্তু আমরা অন্যান্য খাদ্য উপাদান পেয়ে থাকি। এবার দেখো এখানে আমাদের কতগুলি ছবি দেওয়া আছে, খাদ্যের ছবি দেওয়া আছে। এই খাদ্যের ছবিগুলির মধ্যে কিছু আছে আমাদের উদ্ভিজ্জ, কিছু আছে আমাদের প্রাণীজ। তো উদ্ভিজ্জগুলি আমাদের এখানে বেশিরভাগই সব উদ্ভিজ্জ, আর বাকি যেগুলি আছে প্রাণীজ আছে মধু, দুধ, আর এখানে আছে আমাদের মেটে মানে মাংসর মেটে। আর তাছাড়া যেগুলি আছে দেখো এখানে আমাদের যে খাদ্যগুলি আছে সমস্তগুলি আমাদের হচ্ছে উদ্ভিজ্জ। তো এই সকল উদ্ভিজ্জ খাদ্য থেকেই কিন্তু আমরা শর্করা পাই। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে যে কার্বোহাইড্রেট বা শর্করা, মানে এই সকল খাদ্যগুলি কিন্তু আমাদের শর্করা জাতীয় খাদ্য। আর এই শর্করা জাতীয় খাদ্য থেকে কিন্তু আমরা শর্করা গ্রহণ করে থাকি। আর এখানে আমাদের যেটি আছে পরে দেখো, এখানে আছে যে কোন কোন উদ্ভিজ্জ খাদ্য থেকে শর্করা পাওয়া যায়। এখানে আলু লেখা আছে অনলি। আর এখানে তো আমাদের আরও অনেকগুলি নাম আছে, যে আমাদের এখানে আখ মানে কি, আখ থেকে চিনি পাচ্ছি। তারপরে এখানে ধান, গম, এখানে ভুট্টা, তারপরে এখানে আমাদের দেখো যে অনেকগুলি নাম আছে, এগুলি তোমরা এখান থেকে লিখে দিতে পারো। আর এখানে আছে যে কোন কোন প্রাণীজ খাদ্য থেকে শর্করা পাওয়া যায়, আর এখানে আছে যে কোন কোন প্রাণীজ খাদ্য থেকে শর্করা পাওয়া যায়। তো এখানে তো ছবিগুলি দেখতেই পাচ্ছ যে আমাদের মধু, দুধ, এখানে মেটে, এগুলি থেকে আমরা সাধারণত শর্করা পেয়ে থাকি। ঠিক আছে, এবার দেখো এখানে আছে যে কার্বোহাইড্রেট যুক্ত খাদ্যদের নিচের শ্রেণীগুলোতে ভাগ করা যেতে পারে। মানে যে এই যে আমরা কার্বোহাইড্রেট যুক্ত যে খাদ্যগুলি পাচ্ছি এগুলিকে আবার কতগুলি মানে ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো মিষ্টি খাদ্যবস্তু, আরেকটি হলো দানা শস্য, আরেকটি হলো মূলকন্দ, আরেকটি হলো সবুজ শাকসবজি, আরেকটি হলো বিভিন্ন প্রকার ডাল, আরেকটি হলো প্রাণীজ খাদ্যবস্তু। মানে কথা হলো যে কোন কোন প্রাণীজ খাদ্যবস্তু থেকে আমরা শর্করা পাচ্ছি, কোন কোন ডাল থেকে আমরা শর্করা পাচ্ছি, কোন কোন সবুজ শাকসবজি থেকে আমরা শর্করা পাচ্ছি, কোন কোন মূল ও কন্দ থেকে আমরা শর্করা পাচ্ছি। মূল ও কন্দ বলতে যেগুলি সাধারণত মাটির তলায় হয়। ঠিক আছে, যে সকল উদ্ভিজ্জ খাদ্যগুলি সাধারণত মাটির নিচে হয় সেগুলিকে মূল আর কন্দ বলা হয়। আর এখানে দানা শস্য জাতীয় কোন কোন দানা শস্য থেকে আমরা এই
শর্করা জাতীয় খাদ্য পাই, আর কোন কোন মিষ্টি খাদ্যবস্তু থেকে আমরা এখানে এই শর্করা পাই সেগুলি আমাদের এখানে কিছু কিছু লেখা আছে। তো যেগুলি লেখা আছে এগুলি তো তোমরা পড়ে নিতে পারবে, যেগুলি আমাদের লেখা নেই সেগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমাদের 3টি করে ড্যাশ দেওয়া আছে। তো যদি আমরা প্রথম এটিকে দেখি যে মিষ্টি খাদ্যবস্তু, তাহলে আমরা বলতে পারি যে মিষ্টি খাদ্যবস্তুর মধ্যে যেগুলির মধ্যে আমরা শর্করা পেয়ে থাকি সেগুলি আমরা বলতে পারি যে সন্দেশ, চিনি, মিশ্রি এগুলি থেকে আমরা এই মিষ্টি খাদ্যবস্তু থেকে আমরা শর্করা পাই। এবার যদি আমরা দানা শস্য দেখি, তাহলে এখানে যেগুলি লেখা আছে এগুলি ছাড়াও আমরা বলতে পারি যে ভুট্টা, রাগি, মাইলো, জব এগুলি থেকে কিন্তু আমরা এই দানা শস্য পেয়ে থাকি। এই সকল দানা শস্য থেকে কিন্তু আমরা এই কার্বোহাইড্রেট যুক্ত উপাদানটি পেয়ে থাকি। এবার এখানে মূল ও কন্দ জাতীয় যে সকল উদ্ভিজ্জ খাদ্যগুলি আছে যেখান থেকে আমরা কার্বোহাইড্রেট যুক্ত খাদ্যগুলি পাই, তো এখানে যেগুলি লেখা আছে এগুলি ছাড়াও কিন্তু আমরা বলতে পারি যে ওল, কচু এগুলি কিন্তু আমরা বলতে পারি যেখান থেকে আমরা কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য পেয়ে থাকি। ঠিক আছে, কার্বোহাইড্রেট পেয়ে থাকি। এরপর আছে আমাদের সবুজ শাকসবজি। তো এখানে আমাদের যে লাল শাক, নোটে শাক আছে এগুলি ছাড়াও আমরা বলতে পারি যে পালন শাক, কলমি শাক, ব্রাহ্মী শাক এগুলি থেকে কিন্তু আমরা এই কার্বোহাইড্রেট পেয়ে থাকি। এবার এখানে বলা আছে যে বিভিন্ন প্রকার ডাল, তো মুসুর আর মুগ আছে, এছাড়াও কিন্তু মটর, ছোলা, অড়হর এগুলির থেকে কিন্তু আমরা শর্করা পেয়ে থাকি, প্রচুর পরিমাণে আমরা শর্করা পেয়ে থাকি। তারপর আছে প্রাণীজ খাদ্যবস্তু। তো এখানে আছে মধু, দুধ। তো মধু, দুধ ছাড়াও কিন্তু আমরা মাছ, মাংস, ডিম এগুলি থেকেও কিন্তু আমরা শর্করা পেয়ে থাকি। এই মাছ, মাংস, ডিম থেকে আমরা সাধারণত প্রোটিন বেশি পেয়ে থাকি, কিন্তু তা থেকে যে আমরা শর্করা পাই না তা নয়, শর্করা পাই কিন্তু কম পরিমাণে পাই, কিন্তু কম পরিমাণে পেলেও কিছুটা তো পাই। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে দেখো। এখান থেকে সাধারণত তোমাদের এইভাবে দিতে পারে কোশ্চেনগুলি যে 2টি কন্দ ও মূল জাতীয় খাদ্যের নাম বলো যার মধ্যে থেকে আমরা শর্করা পেয়ে থাকি, বা 2টি দানাশস্য জাতীয় খাদ্যের নাম বলো যার মধ্যে থেকে আমরা শর্করা পেয়ে থাকি। এইভাবে আমাদের 2টি বা 3টি করে আমাদের নাম আসতে পারে, তার বেশি সাধারণত পরীক্ষা আসে না। তো এখানে তোমাদের বইতে যেগুলি আছে এগুলি পড়তে পারো, বা আমি যেগুলি বললাম সেগুলি তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, বা এখানে তোমাদের বলতে পারে যে খনিজ মৌল সমৃদ্ধ 2টি প্রাণীজ খাদ্যের নাম বলো, বা খনিজ মৌল সমৃদ্ধ 2টি উদ্ভিজ্জ খাদ্যের নাম বলো, খাদ্যতন্ত্র জাতীয় 2টি খাদ্যের নাম বলো। বা তোমাদেরকে এইভাবে দেওয়া হলো যে দেওয়া থাকে না, ওয়ার্ড খুঁজে বের করো, যে এইভাবে দেওয়া থাকলো। ঠিক আছে, যে পানীয় জল, ফল, সবজি, আর আরেকটি দেওয়া থাকলো বাদাম। এইভাবে দেওয়া থাকলো যে এর মধ্যে থেকে যে ওয়ার্ডটি সেটি তোমরা বেছে বের করো। তাহলে তোমরা বলতে পারো যে সেক্ষেত্রে বাদাম হবে আমাদের যেটি ভিন্ন শব্দ, তার কারণ এখানে এই সমস্তগুলি হলো জল, সমস্ত খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে যেটি আমাদের বাদামের মধ্যে থাকে না। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলি সাধারণত পরীক্ষায় এসে থাকে। এখান থেকে সাধারণত তোমাদের শর্ট কোশ্চেনই আসবে, এখান থেকে কোনো বড় কোশ্চেন আসবে না। এখানে তোমরা যদি এগুলিকে একটু বুঝে বুঝে পড়ো তাহলে দেখবে কোনো অসুবিধাই হবে না। আর এগুলি যে শুধুমাত্র তোমাদের পরীক্ষায় পাশ করতে হবে বলে পড়তে হবে তা কিন্তু নয়। তোমরা যদি এগুলিকে একটু ভালো করে বুঝে বুঝে পড়ো তাহলে দেখবে যে তোমাদের বাস্তব জীবনে কিন্তু তোমরা অনেক কাজে লাগাতে পারবে। ঠিক আছে, এবার এখানে কি আছে দেখো, দেহ গঠনের জন্য খাদ্য থেকে যেসব শর্করা আমরা ব্যবহার করি তা প্রধানত 2 ধরনের, গ্লুকোজ এবং স্টার্চ বা শ্বেতসার। তো অনেক গ্লুকোজ ও অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়। এখানে কি বলা হয়েছে দেখো, যে অনেক গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়। তো এখান থেকে আমাদের পরীক্ষায় একটি কোশ্চেন আসে যে গ্লুকোজ বলতে কি বোঝো, বা গ্লুকোজ ও শ্বেতসার কি একই? তাহলে এখানে আমরা বলতে পারি যে গ্লুকোজ ও শ্বেতসার কিন্তু এক নয়। তার কারণ হলো অনেক গ্লুকোজের অণু জুড়েই তৈরি হয় আমাদের শ্বেতসার। গ্লুকোজ কি? গ্লুকোজ হলো আমরা যে খাদ্যগুলি খাই, খাদ্যগুলি আমাদের শরীরের মধ্যে গিয়ে যখন আমাদের পাকস্থলীর মধ্যে যায় সেখানে গিয়ে ছোট ছোট টুকরো আমাদের বিভক্ত হয়ে যায়। সবথেকে যে ক্ষুদ্রতম টুকরোগুলি হয় যেগুলি আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, ঠিক আছে, সেগুলি হলো সাধারণত আমাদের গ্লুকোজ। আর অনেকগুলি গ্লুকোজ যখন একসঙ্গে মিলিত হয় তখন সেটি তৈরি হয় আমাদের শ্বেতসার বা স্টার্চ। তাহলে শ্বেতসার আর স্টার্চ কিন্তু এক নয়, গ্লুকোজ দ্বারা তৈরি হয় শ্বেতসার। ঠিক আছে, সেবার শ্বেতসারকে আমরা বলতে পারবো না যে গ্লুকোজ, কারণ গ্লুকোজের সমষ্টি হলো আমাদের শ্বেতসার। এরপর আমাদের এখানে যে ছকটি দেখতে পাচ্ছ, এই ছকে বলা হয়েছে যে এখানে কতগুলি খাদ্যের নাম দেওয়া হয়েছে। এই খাদ্যগুলির মধ্যে আমরা এতক্ষণ যে খাদ্যগুলির কথা বললাম যাদের মধ্যে আমাদের কার্বোহাইড্রেট ছিল, শর্করা ছিল, তো এগুলির মধ্যে আমাদের আছে কিনা সেটি আমাদের দেখতে বলা হয়েছে। তো এখানে আমাদের বলা হয়েছে যে প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। তো এখানে তোমরা যদি এই যে সবজিগুলি আছে সেগুলি যদি তোমরা একটু ভালো করে দেখো, এখানে আমাদের লাস্ট যেটি আছে এটি আছে আমাদের ঘি। এখানে আছে কি? ঘি। তাহলে ঘি তো লিপিড সমৃদ্ধ, লিপিডের মধ্যে আমাদের শর্করা কোথা থেকে আসবে, কার্বোহাইড্রেট কোথা থেকে আসবে? অর্থাৎ লিপিডের মধ্যে আমাদের কিন্তু অনুপস্থিত, এখানে লিপিডের মধ্যে আমাদের কোনো কার্বোহাইড্রেট থাকবে না। আর যদি আমরা ধরি
এখানে ডিম দেখো, ডিমে আমাদের ডিমের শর্করা আছে, মানে কার্বোহাইড্রেট আছে, কিন্তু খুব কম পরিমাণে আছে, কারণ ডিমের মধ্যে ডিম কিন্তু প্রোটিন সমৃদ্ধ হয়, ঠিক আছে, প্রোটিন ভিটামিন সমৃদ্ধ হয় ডিম। তো এখানে আমাদের ঘিতে মানে মোটেও নেই, এখানে ডিমে আছে কম পরিমাণে আছে, বাকি সমস্তগুলিতে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি, ঠিক আছে। এরপর আমাদের এখানে যেটি আছে সেটি হলো গ্লুকোজ। গ্লুকোজ বলতে আমরা কি বুঝি, দেখো এখানে বলা হয় যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শ্বেতসার হজম হওয়ার পর যখন সব থেকে ছোট কণায় পরিণত হয় তা হলো গ্লুকোজ। মানে আমরা যে এই যে কার্বোহাইড্রেটযুক্ত খাদ্যগুলি খাই, এগুলি গ্রহণ করার পর যখন সেটি হজম হয়, একটু আগে যে কথাটি বললাম, যখন সেটি হজম হয়, পাকস্থলীতে গিয়ে যখন হজম হয়, তখন সব থেকে যে ছোট ছোট কণায় পরিণত হয়, যেগুলো আমাদের রক্তের মধ্যে মিশে যায়, ঠিক আছে, সেগুলি হলো আমাদের সাধারণত গ্লুকোজ। আর এই গ্লুকোজ কী হয়, গ্লুকোজ থেকেই কিন্তু আমাদের শক্তি তৈরি হয়। কীভাবে শক্তি তৈরি হয়, এই গ্লুকোজগুলো সাধারণত রক্তের মাধ্যমে এগুলি চলে যায় কোষে। এবার কোষের মধ্যে আমাদের যে অক্সিজেন থাকে, কোষে যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনের সাহায্যেই এই গ্লুকোজ থেকে আমরা শক্তি পেয়ে থাকি, ঠিক আছে। এবার কথা হলো যে রক্তের মধ্যে আমাদের অক্সিজেন কোথা থেকে আসছে বা কোষে আমাদের অক্সিজেন কোথা থেকে আসছে, সেটি তো তোমাদের সেই হৃৎপিণ্ডের যে কাজ আছে সেখান থেকে তোমরা দেখেছো নিশ্চয়ই, যে আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, যখন শ্বাস নিচ্ছি, তখন আমাদের অক্সিজেন শরীরের মধ্যে প্রবেশ করছে, সেটি হৃৎপিণ্ডের সাহায্যে পাম্প হয়ে আমাদের রক্তের মধ্যে চলে যাচ্ছে। তারপর আমাদের যে রক্তের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে, সেটি আবার আমাদের হৃৎপিণ্ডের সাহায্যে পাম্প হয়ে সেটি আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেভাবে আমাদের শরীরে অক্সিজেন প্রবেশ করে, ঠিক আছে। আবার তাছাড়া কিছু কিছু খাদ্যের সাহায্যেও কিন্তু আমাদের শরীরে অক্সিজেন প্রবেশ করে। তোমরা দেখবে যে যখন তোমরা অনেক বেশি ক্লান্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কী হয়, সাধারণত আমাদের যদি একটু জল খেয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা শক্তি পাই। তার কারণ হলো জলের মধ্যে কি থাকে, জল হলো আমাদের H2O দ্বারা আমাদের গঠিত। তো ও মানে কি, অক্সিজেন। তাহলে সেক্ষেত্রে জল খেলেও কিন্তু আমাদের শরীরের মধ্যে অক্সিজেন প্রবেশ করে, বা বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমাদের প্রবেশ করে, ঠিক আছে। এবার আমাদের এখানে যেটি আছে, এখান থেকে আমাদের একটু বড় কোশ্চেন আসে একটি, সেটি হলো আমাদের ডায়াবেটিস বা মধুমেহ রোগ কী। তো দেখো এখানে বিষয়টা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। কথা হলো যে এখানে আমরা কি দেখেছি, যে আমরা যখন খাদ্য খাই, সেই খাদ্যটি যখন হজম হয়ে ছোট ছোট কণায় পরিণত হয়, হয়ে ওটি রক্তের মধ্যে মিলিত হয়, আর সেই রক্তের মধ্যে গিয়ে সেখানে কোষে যে অক্সিজেন থাকে তার সাহায্যে এটি শক্তিতে পরিণত হয়। এবার এটি তো আমাদের সুস্থ মানুষের শরীরে এটি হয়, কিন্তু কেউ যদি সুস্থ না হয়ে থাকে তাহলে কি হয়, সেক্ষেত্রে যদি তার কোষ থেকে যদি অক্সিজেন না বেরোতে পারে, সেক্ষেত্রে যদি এই গ্লুকোজের সাহায্যে যদি শক্তি তৈরি করতে না পারে, তখন কি হয়, এই গ্লুকোজগুলি রক্তের মধ্যেই ঘোরাঘুরি করতে থাকে। যতক্ষণ না সেটি মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে, ততক্ষণ এটি রক্তের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। আর এই রক্তের মধ্যে যেহেতু ঘোরাঘুরি করতে থাকে, তার জন্য দেহের মধ্যে অনেক এটি এফেক্ট করে, ঠিক আছে, মানে অনেক অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে দেয়, যেমন হৃৎপিণ্ড, বৃক্ষ, চোখের বা পায়ের সমস্যার সৃষ্টি করে। এই অবস্থায় একে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। তো এখানে যদি তোমাদের কোশ্চেন আসে যে মধুমেহ বা ডায়াবেটিস বলতে তোমরা কী বোঝো বা কাকে বলে, তখন তোমরা অ্যান্সারটি কীভাবে লিখবে, এখানে তোমরা অ্যান্সারটি এইভাবে লিখতে পারো যে আমরা যে সকল কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলি খাই, সেগুলি খাবার পর হজম হয়ে সেটি গ্লুকোজে পরিণত হয়, আর এই গ্লুকোজগুলি কোষ থেকে অক্সিজেন নিয়ে সেটি শক্তিতে পরিণত করে। কিন্তু কারো শরীরে যদি এই গ্লুকোজগুলি কোষে প্রবেশ করতে না পারে, সেখানে শক্তি তৈরি হয় না, এবং এই গ্লুকোজগুলো তখন রক্তের মধ্যে ঘোরাঘুরি করে, এবং এই রক্তের মধ্যে থেকে যতক্ষণ না সেটি মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়, ততক্ষণ ঘোরাঘুরি করতে থাকে, আর এই অবস্থায় দেহের নানা অঙ্গের ক্ষতিগ্রস্ত করে দেয়, যেমন হৃৎপিণ্ড, চোখ, পায়ের সমস্যার সৃষ্টি করে। এটি হলো মধুমেহ বা ডায়াবেটিস, ঠিক আছে। এখানে সংজ্ঞাটি তোমরা লিখে নিতে পারো, বা তোমাদের কাছে যদি কারো বই থাকে বা টিউশন টিচার বা স্কুল টিচার যদি কোনো মানে সংজ্ঞা লিখে দেন, তাহলে সেভাবে লিখে নিতে পারো, বা আমি যেটি বললাম সেটি তোমরা ভিডিওটি একটু পজ করে রেখে তোমরা ধীরে ধীরে শুনে লিখে নিও, ঠিক আছে। এবার কথা হলো যে এখানে আমাদের এই মধুমেহ বা ডায়াবেটিস, এটিকে আমরা এড়াতে পারি। কীভাবে এড়াতে পারি, সেক্ষেত্রে কায়িক পরিশ্রম বাড়িয়ে সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে এক্ষেত্রে এই রোগকে এড়ানো যায়। মানে প্রচুর পরিমাণে শ্রম করতে হবে, যেক্ষেত্রে আমাদের শরীর থেকে ঘাম বের হবে, প্রচুর খিদে পাবে। এবার এক্ষেত্রে আমাদের যখন প্রচুর কাজ করা হবে, আবার সেক্ষেত্রে আমাদের সঠিক খাদ্যগুলি খেতে হবে, ঠিক আছে। সঠিক খাদ্যগুলি মানে যে সকল খাদ্যগুলিতে মনে করো যে এই শর্করার পরিমাণ আমাদের কম থাকবে, এমন জাতীয় আমাদের খাদ্য খেতে হবে, কারণ এখানে শর্করাই তো আমাদের, শর্করা থেকেই এখানে বলা হয়েছে না যে শর্করা জাতীয় খাদ্য আমাদের হজম হওয়ার পর গ্লুকোজে পরিণত হচ্ছে। তাহলে যদি আমরা শর্করা জাতীয় খাদ্যগুলি যদি আমরা কম খাই, তাহলে সেক্ষেত্রে আমাদের গ্লুকোজ কম তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে কম তৈরি হলে রক্তের মধ্যে কম গ্লুকোজ হবে, ঠিক আছে। এটি সাধারণত ডাক্তারের পরামর্শ আর কি, এটি জাস্ট আমি তোমাদেরকে বললাম। তো সেক্ষেত্রে আমরা কায়িক পরিশ্রম যদি বাড়াই আর সঠিক যদি আমরা খাদ্যাভ্যাস মেনে চলি, মানে সেক্ষেত্রে যদি শর্করা জাতীয় খাদ্য কম খাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই রোগকে আমরা এড়াতে পারি। আর এখানে আমাদের এই যে লাইন দুটি আছে, এখানে আমাদের কি বলা হয়েছে, এখানে আমাদের বলা হয়েছে যে কিছু কিছু বয়স্ক বা শিশু আছে যারা দুগ্ধ জাতীয় খাদ্য বা দুধ খেয়ে তারা বিভিন্ন রকম সমস্যায় ভোগে। তো এক্ষেত্রে কেন সমস্যায় ভোগে, তার কারণ হলো দুগ্ধ শর্করা যে ল্যাকটোজ আছে সেটিকে হজম করতে না পারার জন্যই এটি হয়ে থাকে, ঠিক আছে।
তো আজ আমরা এখানে সক্রাট পর্যন্ত পড়লাম, পরের দিন আমরা এখানে এই প্রোটিন থেকে পরবর্তী আমরা অংশটি পড়ব। সেক্ষেত্রে আমরা দেখব যে কোন কোন খাদ্যগুলির মধ্যে আমাদের প্রোটিন থাকে, শরীরে সেটি আমাদের কোথায় কোথায় কাজে লাগে, কি কি সুবিধা হয় অসুবিধা হয় এ সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, তো আশা করছি এটি তোমরা বুঝতে পেরেছো, আর এখান থেকে তোমাদের কি কি ধরনের কোশ্চেনগুলি পরীক্ষা আসতে পারে সেগুলো তোমরা বুঝতে পেরেছো, তার অ্যান্সার কীভাবে লিখতে হবে।